ফেলে আসা দিনকে যারা খুঁজে ফেরে শুধু তাদের জন্য নয়, অথবা কোনো প্রজন্মকে ছোট করা কিংবা বিগত দিনকে তুলে বড় করে দেখানো কিন্তু এই অনুষ্ঠানটির উদ্দেশ্য নয়। মতানৈক্য তো থাকতেই পারে, কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তিতে, জীবনে, শিল্প চেতনায়, সাহিত্যে, মানবিক বোধে, সৃষ্টিশীলতায়, ভাষায়, রুচিবোধের যে পরিবর্তন ঘটেছে সেটাই এখানে মুখ্য। সময় পরিসীমা সংক্ষিপ্ত, তাই অনেক কিছুই হয়তো অধরা থেকে যাবে। আবার যা কিছু ধরা আছে বক্তব্যের মতো সেগুলোকে সাজাতে আমরাও কিছুটা দিশাহারা। আমাদের গুরুচন্দারী দলের এই অনুষ্ঠানের আয়োজন সামান্য, বক্তব্যটা মুখ্য। আপনাদের সহযোগিতা কামনা করে শুরু করছি এই করুণ সকাল। তুমি কি কেবলই ছবি ওই ধরনের একঘেয়ে
ক্যাটালনি শুট শ্রাদ্ধ সেরিমনিতে চলে। তাছাড়া মানুষের টেস্টে একটা চেঞ্জ আসছে, এটা তো মানবে। অবশ্যই পুলি পিঠের স্থান নিয়েছে পেস্ট্রি, পিৎজা, বাঙালির পাতে ডাল ভাতের জায়গায় ফাস্ট ফুড, ক্লাউড কিচেনের রান্না, পারস্পরিক সম্পর্ক, ভাষা, রুচি, জীবনযাপন সব ক্ষেত্রেই তো পরিবর্তন। তোমরা ভালোবাসার জন্যে দেখে বলো মনটা আমার লাভ ইউ করে রে, আর আমাদের মন দিয়ে ওঠে আচ্ছা, তার মানে মুখের ভাষাকে সরাসরি গানে ব্যবহার করে নাচানাচি করলে সেটা কি আধুনিকতার অপব্যবহার করবে? দেখুন, আপনি যে ফিল্ডেরই হন না কেন, এই বদল ব্যাপারটাকে কিন্তু পুজো করতেই হবে, রোজ বদলাতে হবে, হয় পার্সপেক্টিভ নয় প্রসেস। এই বদল কিন্তু একটা লাইফ, জীবনের গান, রিডিমের গান আমরাও পেয়েছি, তবে জানি না সেটা তোমাদের ভাষার ওই কেওড়া পাগল গানের মতো ঝিনঝ্যাক বা ফুল বুঝতেই না। ও হ্যাঁ, মনে পড়েছে আপনাদের ওই
দিয়ে মাঝে মাঝে আপনাদের কাছে একটা গেল গেল ভাব পেয়ে বসে। এটা হলো নিষ্কর্মা বার্ধক্যের ফার্স্ট সাইন। হয়তো, তবে চিত্ত বিনোদনেরও তো একটা রুচিশীল ভাষা আর প্রকাশ ভঙ্গি থাকে। এই কন্ট্রোভার্সিতে সব থেকে বড় কথা জেনারেশন গ্যাপ বলেও একটা কনসেপ্ট আছে। যে গ্যাপ থাকলেও আমরা যে রিমেক করি তাতে তো আগের সৃষ্টি আর শিল্পীকে সমাচারণই হয়। তো বটে, তবে শিক্ষায়, সংস্কৃতিতে, সাহিত্যে কোনো জেনারেশন গ্যাপ হয় না, থাকা উচিত নয়। তাহলে বর্ণ পরিচয়, সহজ পাঠ যুগ যুগ ধরে চলত না, ক্লাসিক সাহিত্য বলেও কিছু থাকতো না। আর আধুনিকতা সেটা হঠাৎ কোনো আলো ছলকানি নয়, সাজ পোশাক ব্যবহারের চিকনাই নয়। বিদ্যাসাগর খাটো ধুতি আর ফতুয়া পরেও এখনকার যে কোনো বাঙালির থেকে চিন্তায় মননে অনেক বেশি আধুনিক ছিলেন। হ্যাঁ, তাই সেই যুগের সেই মডার্ন মানুষটিকে হেয় করতে আর তার কাজের বিরোধিতা করতে অনেকেই উঠে পড়ে লেগেছিল। তিনি কি হেরে গেছিলেন? যা থাকবা তা থাকবে। জানো তো, শালীনতা বা রুচির কোনো ব্যাকরণ নেই, সীমা নেই। কতটা গ্রহণ করব, কতটা ত্যাগ করব, নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে। আধুনিকতাকে খুব সচেতন ভাবে প্রয়োগ করতে হবে। এই শব্দটাকে অপব্যবহার করা ঠিক নয়, তার জন্য অনুশীলন দরকার। অত শত বুঝি না বাবা, সোজা কথায় গান নাচ মানে মনে একটা ঝড় তোলা ব্যাপার। এটলিস্ট গান যেন জন্মাষ্টমীর কীর্তন না হয়। যেমন ধরুন আমাদের কাছে কৃষ্ণ ভজন মানে ভজ গৌরঙ্গ ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে, ভজ গৌরঙ্গ ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ওই যুগের কেষ্ট রাধা, ওই যুগের কেষ্ট রাধার স্তোত্রে কেতনে বন্দে দিলাম শিলাকে, বন্দে দিলাম গোরকে, চুষে চিন্তাকে, বেসে বন্দে রাখে। ভজ গৌরঙ্গ ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে, ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ ভজ গৌরঙ্গের নাম রে। ওই যুগের কৃষ্ণ রাধা, ওই যুগের কৃষ্ণ রাধার স্তোত্রে কেতনে ভজ গৌরঙ্গ ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে নাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা, তুলনা দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধারো আভারে জাগে হাসি, রাধারো আভারে জাগে হাসি, কহিছে শ্যামেরি বাসি, কহিছে শ্যামেরি বাসি, এই মনে রাই ভুলনা, দোল দোলে ঝুলনা, দোল দোলে
এক আপনাদের মুশকিল। আমাদেরও তো সেই যুগে আপনাদেরও তো সেই যুগে কত রকমের ক্যাচি গান কম্পোজ করেছেন আপনারা। ধরুন মনিকা আমায় যা দেয়, তাহলে গাঁজার কোলকে নিয়ে হরে কৃষ্ণ করে না করেননি আপনারা? গানের পরবর্তী স্তবকের কথাগুলো শোনো। राम ने हंस कर सब सुख त्यागे, तुम सब दुख से डर के भागे। राम ने हंस कर सब सुख त्यागे, तुम सब दुख से डर के भागे। कृष्ण ने कर्म की रीत सिखाई, कृष्ण ने कर्म की रीत सिखाई। तुमने फर्ज से हाथ छुड़ाया, जीवना भावना करो, राम का नाम बदनाम न करो, बदनाम न करो। ओ दीवाने तुम ये काम न करो, राम का नाम बदनाम न करो, बदनाम न करो। জানো তো, আমাদের সময়ে গান কেউ একজন তৈরি করেননি। গীতিকার, সুরকার, গায়ক, বাদ্যযন্ত্র শিল্পী সবার প্রতিভা মিলে মিশে একটা সৃষ্টি হতো তখন। এখন তো প্রায় দেখি একজনই সবার কাজ করে দিচ্ছে, শুধু হাতে চাই একটা গিটার। কে বলেছে আমরা দলবদ্ধ কাজ করি না? আমাদেরও ব্যান্ড আছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে চলবে? সোজা কথা, এক্সপেরিমেন্ট করতে হবে। চোর পুলিশে পিরিত জমেছে, কিংবা খোকা বাবু যায়, লাল ঝুঁকু পায়, বড় বড় দিদিরা সব উঁকি মেরে যায়। এসব গানে বিনোদন কি আছে জানি না, তবে বড় দিদিদের অসম্মান কি আছে। শিল্প, সাহিত্য, গানের কতগুলো নীরব অভিঘাত থাকে, যা রসে অবগাহন করতে হয়।
এ গানে আবেদন মানো, এ গানে আছে প্রাণের আরাম। ধরেই না সব গান চিরকাল বাঁচবে, কেন বাঁচবে না? বাঁচে। ভালো সৃষ্টিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব থাকে সৃষ্টি নিজে। জানো তো ভালো খারাপ সব যুগেই থাকে। তবে হ্যাঁ, তার জন্যই আমরা অনেক বেশি জীবনমুখী আর প্র্যাকটিক্যাল। এই যুগের গানে সেটারই রিফ্লেকশন করে। এছাড়া অ্যাকচুয়ালি মানুষ এগুলো নিচ্ছে তো ভাইরালও হচ্ছে। দেখো, তারাও একদিন ক্লান্ত হবে, বলতে বাধ্য হবে, প্রিয় কিছু গান শোনাও। এ বড় দহনের দিন এলো, প্রিয় কথা কিছু উচ্চারণ করো। কথা বা ভাষা বহমান নদীর মতো, তার প্রবাহমানতার প্রতিফলন সব ক্ষেত্রেই পড়ে। ভাষা এবং সংস্কৃতির নদী খাত যেন মজে না যায়, তার প্রবাহকে স্বচ্ছ রাখার দায়িত্ব আমাদের সবার। না হলে নষ্ট হবে আমাদের মননশীলতা, ধ্বংস হবে আমাদের সত্যানন্দের ঘর। যা না থাকা তা আপনি ভেসে যাবে, কোনো এক অচেনা ভোরে নদী সাগরে জাগবে নতুন কল্লোল। কোনো এক অপূর্ব সন্ধ্যায় তারায় নক্ষত্রে জ্বলে উঠবে নতুন আলোর সংকেত, ধ্বনিত হবে মঙ্গল ধ্বনি। এই অনুষ্ঠানটি বিষয় ভাবনা লেখা সাবরণী চট্টোপাধ্যায়, ভাষ্যকার ডক্টর শাশ্বতী চট্টোপাধ্যায় ও শ্রীমন্তী চট্টোপাধ্যায়, সঙ্গীতে ডক্টর সৌরভ রায়, সুতপা দত্ত, বিপাশা নন্দীনা ও প্রমা চৌধুরী। তবলায় সঙ্গীত করেছেন তুষার সেনগুপ্ত, কিবোর্ডে ছিলেন সুদীপ দত্ত, যারা সর্বক্ষণ আমাদের পাশে থেকে আমাদের পথ দেখিয়ে গেছেন, যাদের ছাড়া আজকের এই অনুষ্ঠান সম্মিলিতভাবে করা সম্ভব ছিল না, তারা হলেন সাবরণী চট্টোপাধ্যায় ও চন্দ্রিমা চৌধুরী। সবশেষে বলি, আপনারা যারা এতক্ষণ ধরে বসে আমাদের অনুষ্ঠান শুনলেন, আধুনিকাদের প্রশ্রয় এবং স্বচ্ছ দুটোই করলেন, দিলেন এবং করলেন, তাদের প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে আজকে আমাদের গুরুচন্দ্রানীর অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। আমাদের মাঝে সংবর্ধিত করছি যদি গান যে বিগত হয়তো অনেকের ক্ষেত্রে মনে হয়েছে তা প্রসারিত, তবুও সেই প্রসারিত অঙ্গনকে একটু মেনে নিয়ে আমরা পরবর্তী উপস্থাপনে চলে যাব। আমাদের সঙ্গে একক সঙ্গীতে থাকবেন তনুশ্রী আচার্য। নিবেদিতাকে আমি মোটামুটি দাঁড় করিয়ে রেখে নিজে বকবক করছি, একটু ক্ষমা ঘৃণা আমাকে করে দেবেন, কাব্য সখাদের করে দেবেন। তাদের কাছে চলে যাব তার কবিতা পাঠের জন্য এবং তার পরবর্তী পারে না, তাই আমরা কবিতায় থাকি, কবিতায় বাঁচি, কবিতায় নিজেদের জীবনকে অবকাপন করি। চলুন আমরা শুনি কবিতা তনুশ্রী আচার্যের কণ্ঠে। দীনদান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নিবেদিত রাজ্যভৃত্য মহারাজ, বহু অনুনয়ে সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয় রাখি, পথ প্রান্তে তরু ছায়া করি করেছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ্বেলিত আনন্দ ধারায়
ধৌত ধন্য করেছেন ধরণীর ধুলি, শূন্য প্রায় দেবঙ্গল। ভৃঙ্গজতা স্বর্ণময় মধুভাণ্ড ফেরি সহসা কমলাগন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেরি ছুটে যায় গুঞ্জরিয়া। উন্মেলিত পদ্মপবনের উন্মুখ পিপাসা ভরে, সেই মতো নরনারীগণই সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি, যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্মভূমি ভিতরে যে স্বর্গের সৌরভ। রত্ন বেদিকার পরে একাদেব রিক্ত দেবালয়। শনি রাজা ক্ষোভ ধরে সিংহাসন হতে নামি গেলা চলি, যেথা তরু ছাড়ে সাধু বসিছেন আসনে। কহিলে নমি তার পায়ে, হের প্রভু স্বর্ণ শিষ্য নৃপতি নির্মিত নিকেতন অগ্রবেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে? সে কহিল, সে মন্দিরে দেব নাই। কহে সাধু, রাজা কহে রসে, দেব নাই? হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কও। রত্ন সিংহাসন করে দীপিতেছে রত্ন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ সাধু কহে আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারই নহে। ভূকুঞ্জিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া চিনিয়াছি অনিন্দ্রিত যে মন্দির অম্বরে ভেদিয়া, পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান। তুমি কহ সে মন্দিরে দেবতার নাই কোন স্থান? শান্তমুখে কহে সাধু, যে বৎসর বর্ণিতানি দিন 20 সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দাঁড়ি, তবু কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায়। অরণ্যে গুহার গর্ভে পথ প্রান্তে তরুণ ছায়, অস্বদ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচিত স্বর্ণ দীপ্ত ঘর দেবতারই সমর্পিতে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দিব্যমান, অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন। সত্য শান্তি দয়া প্রেম দীন শক্তি যে ক্ষুদ্র কৃপণ, নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেই ঘরে পথ প্রান্তে তরুতলে, দিন সাথে দিনের আশ্রয়। অগাধ সমুদ্র মাঝে স্ফীতহীন যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে। স্বর্ণ আর দর্পের বুদবুদ রাজা জলি রোষানলে কহিলেন, রে ভণ্ড ব্রাহ্মণ, মোর রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলে যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বস্ত্রের তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। আলোর তাওয়ায় ফিরিনি ক্লান্ত জীবন, আনতে চোখ মেলতেই কখনই বিশ্বভুবন। আলো আয় দুঃখীর ঘরে যেখানে রৌদ্র কৃপণ, আলো হও প্রাণীর কণা, আলো হও আত্মদীপন। চলুন আমরা এরপর শুনি শ্রুতির নাটক, পরিবেশনায় শ্রুতিমধুর। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রুতিমধুর সংস্থাকে তাদের শ্রুতি নাটক পরিবেশন করার জন্য। মানে একদম শক্ত করে আঁকড়ে রাখার চেষ্টা করছি, কিন্তু সৃজা যদি ক্রমাগত এখানে আমার মতো এত মোটা মানুষের আড়ালে না থাকতো, তাহলে আমি কিন্তু এগিয়ে গিয়ে বাকি কাজগুলো করতে পারতাম না। ধন্যবাদ। নমস্কার, উপস্থিত সকলকে যথাস্থানে সবার জায়গায় শুরু করছি
শ্রুতিমন্ত বাচিক সংস্থার মধ্য থেকে একটি শ্রুতি নিবেদন মাননীয় শ্রী সুরজিৎ গোস্বামী মহাশয় রচিত এবং পরিচালিত ইতিকথা। অভিনয়ে শ্রী সুরজিৎ গোস্বামী, আমি রূপাবলী। তবু বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল পড়ে ফেরিতার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আদি নবপ্রভাতের শিখর চূড়ায়, রকের চাঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাই, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। এখনো শেষের কবিতা পড়ো। তুমি হঠাৎ এখানে কি ব্যাপার? মোবাইল ধরছে না বলে আসতে পারবে না। কি করবো বলো, তোমার পার্সোনাল ফাইল থেকে ঠিকানাটা পেলাম, তাই বাধ্য হয়ে। ভুল করেছো, বড্ড ভুল করেছো। আমি তো তোমাদের মুক্তি দিয়ে সমস্ত বন্ধনকে ছিন্ন করে একটু সুখের আছে বেরিয়ে পড়েছি, অন্তত শেষ দিনটা আমাকে আমার মতো করে ছাড়ো তুমি না। আসলে এত বড় সিদ্ধান্ত তুমি যে নিয়ে নেবে নিজে নিজে, সেটা আমরা আগে থেকে কিভাবে বুঝতে পারি? আমি তো নানা ভাবে অনেকবার তোমাকে বোঝাতে চেষ্টা করেছি সাথে, কিন্তু তুমি কর্ণপাত করোনি। বেশ বেশ চাও হয়েছে, পারতাম না। চলো ফিরে চলো। না, তা সম্ভব নয়। এখানে আমি শান্তিতে আছি। কেন ছেলে মানুষই করছো বলো তো? চলো না, বলছি তো আমরা সকলে খুব ভুল করেছি। আগে ভাবা উচিত ছিল। প্লিজ কথা ভাবিও না, তুমি চলে যাও। দেখো এই বয়সে আমাদের কিন্তু এগুলো মানায় না। একটু বোঝার চেষ্টা করো। না বুঝাচ্ছ, বড্ড বাড়াবাড়ি করেছো তোমরা। ছেলেরা তুমি একসঙ্গে আমার সঙ্গে ঝগড়া করেছো, ভেবেছিলে আমি কিছুই করতে পারবো না, তাই না? না, তা কখনো ভাবেনি। আসলে কি বলতো মৃণাল, অশান্তি কিনা বড় ভয় পেতাম। প্রতিদিন খাবার টেবিলে মোবাইলের সঙ্গে তোমার অশান্তি। আর জানেন তো কথায় আছে, কুপুত্র যদি বা হয় তোমাটা কখনো। হ্যাঁ জানি, তারপর অন্যকে প্রশ্রয় দিয়ে নয়। হ্যাঁ, আচ্ছা বলো তো, কেন ব্যবসার কথা বাড়ির ডিনার টেবিলে প্রতিদিন আসবে? ব্যবসা জায়গা, সংসারটা নিজস্ব কথা চলবে, এটাই নিয়ম। কিন্তু প্রতিদিন ভাই আমার সঙ্গে সেখানে তুমি সাপোর্ট করতে দিতে বৌমার সামনে আমাকে তোমরা হেও প্রতিবাদটা করতে বলছো কি? হ্যাঁ ঠিক বলছি, ঠিক। ওদের কাছে ভালো হতে আমাকে অপদস্থ করতে আমি সব বুঝতাম, সব ভুল বুঝতে পেরা, সব ভুল বুঝতে। আসলে তোমাকে অপমান করাটা যে আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারতাম না। একদিকে সন্তান, অন্যদিকে স্বামী, একদিকে মা, অন্যদিকে ব্যবসা বড়টা বাজাচ্ছে, সেটা তুমি বলছো তো। ব্যবসার মূল কথা হলো লোকের সঙ্গে ভালো ব্যবহার, কর্মচারীদের সঙ্গে সম্পর্ক, আর এই দুটোই কোনোটাই হোক। ছেড়ে দাও না। আচ্ছা মীরান বলো তো, আমরা আর কতদিন? ছেড়েই তো দিয়েছি না। তিন করে জমানো অর্থ, প্রতিপত্তি, সম্মান সব ছেড়ে দিয়েছি, সব। এখন তোমার কোনো অসুবিধা নেই, তোমরা নিজেদের মতো সুখে থাকো না। আর কিন্তু আমি তো তা চাই না। আমি চাই স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করতে। তা সম্ভব নয়। এইখানে এই কদিন আমি যে সুখ পেয়েছি আমি কিন্তু আমরা যে সুখে নেই মৃণাল, সমাজের সবাইকার সামনে আমরা ছোট হয়ে যাচ্ছ তো। ছোট হওয়ার কিছু নেই তো, লজ্জা পাওয়ার কিছু নেই। ওদের বলবে স্বার্থের পৃথিবীতে আমি একবারে বেমানা। কেন এমন করছো বলতো মৃণাল? কিছুই করছি না, শুধু তোমাকে একটা কথা বলি, বুঝলে? এখনকার সন্তানরা অনেকটা বাগানে থাকা লঙ্কানের গাছের মতো, জানো? হ্যাঁ, ওরা বাবা মাকে আঁকড়ে ধরে বড় হয়, কিন্তু সাবালক হয়ে রোজ তাদেরকে অবহেলা করে, অপমান করে, দূরে সরিয়ে দেয়। সব জানি না। ঠিক যেমন পা ভাঙা মানুষ সুস্থ হয়ে যাওয়ার পর প্রথম তার এতদিনের অপর লাঠিটাকে দূরে সরিয়ে দেয়, তেমনই আমি সেটা বুঝি মৃণাল। কিন্তু মেয়েদের জীবনটা যে বড় অসহায়, সারাটা জীবন অপরকে খুশি রাখতে রাখতে। তাহলে ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে প্রতিবাদ না করে আমাদের সময়টা সেই বোঝাপড়া, সেই ত্যাগ, সেই সম্মানের কোথায় গেল বলো? হ্যাঁ, তাকে সত্যি জানি না। মনে পড়ে বিয়ের আগে আমাদের সেই লড়াইয়ের কথা মনে পড়ে? মেয়ে হয়েও আমার মতো সাধারণ মানুষের সঙ্গে একসাথে পথ চলার প্রস্তুতির কথা তোমার মনে পড়ে? বলো। পরে মীরা, সব মনে পড়ে। তোমার টিউশন আর আমার উষা সেলাই গেছে,
আমাদের সেদিন কি বড় সাহস জুগিয়েছিল, কারণ কারণ আমাদের মধ্যে ছিল যে নিঃস্বার্থ ভালোবাসা। ঠিক ঠিক। এরপর দুজনে একসঙ্গে এক অপরের হাত ধরে একটা মেডিসিনের দোকান, বাড়ি, গাড়ি সব করে রাখো, নিশ্চিন্তে স্ত্রী পুত্র নিয়ে সুখে থাকবো ভাবছি। ঠিক তখনই তোমরা ডুবাই অহংকার যে দাম অস্বীকার করে তুলে রাখলে। আর তাই আজ আমার এই সিদ্ধান্ত। আমি ভাবছি তুমি কত সহজেই কথাগুলো বলতে পারছো বলো। আমাদের প্রেম, পুরানো স্মৃতি কোনো কিছুই কি তোমার মনে পড়ে না? পরে সব মনে পড়ে। তোমার সুন্দর গানের গলা, চুটি, অভিমান সব মনে পড়ে। তবে কেন তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ বলতে পারো? আসলে শ্যামলী, তখন আমাদের দেহ ছিল কিন্তু স্বাস্থ্য ছিল না, অল্প সুখ ছিল কিন্তু বৈভব ছিল না, অভিমান ছিল কিন্তু অভিমান ছিল না। কেন না শ্যামলী, কেন না? একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার ডুবাই সব ব্যবস্থা করে রেখেছি জানো। একদিকে তোমার বিরোধী সব ব্যবস্থা করে রেখেছে। আমার অবর্তমানে তোমাকে কোনো কিছু দরকার নেই। একটিবার তুমি আমাকে ক্ষমা করে দেবে। ক্ষমা নয় আসলে দম বন্ধ পরিবেশ থেকে বেরিয়ে না আমি জীবনে আমার এটা দরকার ছিল। এটাই কি তবে তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আসলে খাঁচায় বন্দি মন নাম পাখিটা না, আর মুক্ত আকাশ থেকে বেঁচে এলো সে বড় যাবে তো নেই না। বুবাইয়ের আজকে অনুতপ্ত, সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। সেটাই তো সমাধি। বিশ্বাস করে একটা সন্তানকে মানুষ করতে তার বাবা থেকে আত্মত্যাগ, সেটা হয়তো অনেকে বুঝতে পারে না। নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন প্রতি সন্তর্পণে সিন্ধুকে রেখে তারা কর্মের অবিচলতাকে শুধু সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে। কিন্তু অনেক সময় না কথা বাড়ি কোনো লাভ নেই। তুমি ফিরে যাও। তুমি কবে থেকে এতটাই হৃদয় ঠিক করে নিলাম? কবে থেকে? কেন না তুমি ফিরে যাও। দুর্বল করে দিও না শ্যামলী। তবে তোমার সরলতা, অতিরিক্ত স্নেহের কারণে যদি কোনোদিন তোমারও সমস্যা হয় তাহলে এই শান্তির বৃদ্ধাশ্রম অপেক্ষা করে শ্যামলী। তার সব ব্যবস্থা আমি করে রাখবো, ঠিক আছে? তবে তাই হোক, আমি ফিরে যাচ্ছি। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব একটু শান্তি যাবে এখানেই চলে আসবো। কারণ বিনা তোমাকে ছেড়ে আমি তার মানে খুব সুখী, সত্যি ভীষণ সুখী। কেন বিনা, কেন তুমি বুঝতে পারছো? শোনো সাথী লৌহি ক্রোধ পাতি অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। হ্যালো বলো, হঠাৎ এত বলে ফোন? ঘুম ভেঙে গেল তাই। বলো, কিছু বলবে? বলছি তুমি চলে যাওয়ার পর অনেক চিন্তা করে দেখলাম আমার সংসারের বদ্ধ পরিবেশ ভালো লাগছে না শ্যামলী। অজানাকে দেখবার, অচেনাকে চেনবার, অজানাকে জানবার এক প্রবল আকাঙ্ক্ষা আমাকে গ্রাস করেছে জানো। যেখানে তোমাদের মায়ের বাঁধন আমাকে প্রবলভাবে আকর্ষণ করলেও সেটা ছিন্ন করে বেরিয়ে যেতে মন এক বদ্ধ পরিকর। কি বলছো কি তুমি? হ্যাঁ, প্রায় 30 বছর সংসার করার পর আমি এটা বুঝেছি যে একটা সময়ের পর সমস্ত কর্তব্য দায়িত্ব মিটিয়ে একটু নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া উচিত শ্যামলী। তুমি যেহেতু আমার ঠিকানা জেনে গেছো জানি, তাই তুমি আবার ফিরে আসবে। হ্যাঁ, তাই ডিসেম্বরের প্রবল শীতের ভোরবেলায় আমি শান্তনী বৃদ্ধাশ্রম ত্যাগ করলাম এবং উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়লাম জানো। তোমরা ভালো থেকো। হ্যাঁ, ঈশ্বরের কাছে আমার এই কামনা রইল। হ্যাঁ, শুধু আমার একটাই অনুরোধ জানো, সময় মতো ওষুধগুলো খাবে কেন? হ্যাঁ, আর নিজের শরীর যত্ন নেবে, ঠিক আছে? হঠাৎ মনটা এরকম আনচান করে হচ্ছে কেন? তাহলে কি আমি এত স্বপ্ন দেখছিলাম? না, একবার ফোন করি। ফোনটা যে কোথায় যায়? এই তো ফোনটা। একবার ফোন করি। 923268। মৃণাল, নাটকের মহাশয় আমরা শুনে নেব একক কবিতা।
আমি পাঠ করছি কবি তসলিমা নাসরিনের একটি কবিতা। আমার কাছে খুব দুঃখী মানুষ তসলিমা নাসরিন, তার কবিতাটি পাঠ করছি। তুই কোন দেশে থাকিস, তোর সঙ্গে আমার দেখা হয় না কেন? হঠাৎ রাস্তায়, সিনেমায়, শিল্পকলায়, ট্রেনে, বাসে, নাটকে, রেস্তোরাঁয় এখন মুখ দেখি, চেনা মুখ এত। কি খবর? ভালো বলে বলে দিন কাটে, মাস কাটে, বছরের পর বছর কেটে শহরে, শরীরে, মনে শেরণ যায়। একবার দেখা হলে তোকে আমি হাজার লোকের সামনে জড়িয়ে ধরে চলে যাবে। একবার দেখা হলে তোর শেকড় বাকড় উপড়ে নিয়ে দেখিস দেশান্তরী হবে। আমার আর ভালো লাগে না ভাড়াটের পেঁয়াজ রসুন, সকালের শুকনো রুটি। আর ভালো লাগে না ৯টা ৪টা বাঁধা বেতন। ভালো লাগে না বিকেলের এক চিনতে আকাশ। আমার আর ভালো লাগে না পুরনো রাত। আমাকে নিয়ে আগের মতো বৃষ্টিতে ভিজবি না, আমাকে নিয়ে আগের মতো রোদ্রে। সবাইকে বিস্ময়ে প্রিমুড়ো করে চৈতালি বলবি না। আমার দুই ঘুরু আঁকড়ে ধরে আবার আবার তলায়, ক্যান্টিনে, করিডোরে। আবার চল উজান ফিরে যাই, আবার হল্লা করে ফিরি সারা শহর। আবার তরঙ্গ তুলি মজা ব্রহ্মপুত্রে। আবার চল জীবন যাপন শিখে তুলে সারা দিকে ভেসে যায় পরস্পরের চোখে। তোর চোখি সে আগের মতো এখনো তেমন, এখনো স্বপ্নের জগতে যা নীল নীল। এখনো কি তেমন অধরি অধরি তেমন। এখন চল দিনেও তাই বৈঠকে ওই পার যায়, ওই পারে পার্বতীদের উঠোনে পা ছড়িয়ে কাঁচা লঙ্কায় কামরাঙানিকে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। নারকেল পাতা বাঁশি বাজিয়ে চল না সর্ষে খেতে দিই। মধু কে কাকে ছুটতে পারে দেখি, কে আগে ছুটতে পারে কাকে। এই আমি ঠায় দাঁড়ালাম সর্ষে খেতে, চৌরাস্তায়, কলিতলায়, সিঁড়িতে, বারান্দায়। আমাকে ছুঁয়ে দে ছুঁয়ে দে ছুঁয়ে দে ছুঁয়ে দে। এই আমি অনন্ত দাঁড়ালাম। তোর অরণ্যে তুই বাস করিস বল। ডাল পাতা শব্দ ঘোর অন্ধকার সরিয়ে সরিয়ে তোকে খুঁজে পেতে দেখিস হাজার বৃক্ষের সামনে। তোকে জড়িয়ে ধরে চুমু খাবো, তোর সন্ন্যাস সংসার ভেঙে দেশান্তরী হব। তোর মায়া হয় না জগতে সবচেয়ে অসুখী মানুষ আমি। আমার অসুখী জীবন, অসুখী চুল, চোখ। তোর মায়া হয় না জগতে সবচেয়ে অসুখী মানুষ আমি। আমার অসুখী জীবন, অসুখী চোখ, চোখ। মায়া হয় না তো, ইচ্ছে হয় না হঠাৎ একদিন দেখা হোক সংসদের মাঠে, জাদুঘরে, ফুলের দোকানে, মেলায়, মিছিলে। একদিন দেখা হলে তোকে জগতে দেখো, তোকে জড়িয়ে ধরে চুমু খাবো। দুটো তিনটে চলে আমার পাপ ধরেছে। তোর কি রাতে ঘুম হয় না, পেটে অম্বল? তোর কি পিঠ ব্যথা মাঝে মাঝে? তোর কি বহুমন্ত্র, উচ্চ রক্তচাপ? হোক তবু দেখা হোক আবার ব্রহ্মপুত্রের জলে জল, ভোরের আকাশ দেখি, আবার জীবন দেখি, ফলদ্রুপ স্বপ্ন বুঝি। চল। কবি তসলিমা নাসরিনের কবিতা ভীষণ দুঃখী মানুষ। আমাদের তরফ থেকে একটু শুভেচ্ছা উপহার তুলে দেব। আমাদের মাঝে নন্দিতাদি রয়েছে,
সুবর্ণাদি রয়েছে, একটু অনুরোধ করছি দ্রুত চলে আসার জন্য। উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নেওয়া হলো। আরো একবার কাব্য সভার পক্ষ থেকে আমরা নমস্কার, আমি সোমাগ্নি দেব। আজ আমি কবি ভবানী প্রসাদ মজুমদার কাগজ করে পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কিল চড় ও চটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজ লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারা লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পরায় রাখে, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নীরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শিকার ছেঁড়া পাখির গানে। নমস্কার। হয়তো সময় মতো তাদেরকে উপস্থাপনার সুযোগ, কবিতা শোনে, কবিতা বলে, কবিতা পড়ে, হ্যাঁ অবশ্যই নিজের ভাষার স্ক্রিপ্টে। এই অভিজ্ঞতাও হয়েছে আমাদের যে আমরা কোথাও গেছি, জিজ্ঞেস করেছি রোমান স্ক্রিপ্টে মা লিখে দিয়েছে, পড়িয়ে দিয়েছে, মুখস্থ করিয়ে দিয়েছে, বাচ্চা আবৃত্তি করছে। এই জায়গা থেকে একটু বেরিয়ে এসে এই শিশুগুলি যে কবিতা চর্চায় রয়েছে তার জন্য আরো একবার হাততালি হয়ে যায়। তা পর্বে পর্বে সজ্জিত থাকলেও কোথাও গিয়ে একটু হলেও বেগাইড হয়েছে, ক্ষমা প্রার্থী আমরা। এখন আমি আবার একবার শ্যামা কাকুকে, মাননীয় শ্রী শ্যামা প্রসাদ চৌধুরী মহাশয়কে অনুরোধ করছি, আমাদের যে সম্মাননা প্রাপকেরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, প্রায় 4 ঘন্টা, তাদেরকে আমরা সম্মানিত করি। একটু দেরি হয়েছে, হতেই পারে, প্রথম অনুষ্ঠান, অনেকগুলি সমস্যা এসেছে, বৃষ্টি হচ্ছে, একটু মানিয়ে নিতে হবে। রথিন পাত্রমণ্ডল, সুমন্ত নেই, সুমন্ত চলে গেছে মনে হচ্ছে। সুদেষ্ণা দত্ত, রথিন পাত্রমণ্ডল, সুদেষ্ণা আচার্য এবং শর্মিষ্ঠা চক্রবর্তী। সামনে লেখার জন্য যে পুরস্কার দেওয়া হয়েছে জলধর বিশ্বাস স্মৃতি সম্মাননা। জলধর বিশ্বাস ব্যক্তিটাকে একটু আলোকিত করার জন্য বলা হয়েছিল, অনেকটা সময় লাগবে, কিন্তু ছোট্ট করে বলি। জলধর বিশ্বাস সেই প্রজন্মকে তো এখনকার কেউ বলতে পারে না, কিন্তু জলধর বাবু খুব বিখ্যাত একজন মানুষ ছিলেন। এই বর্তমান যুগে সিভিল সার্ভিস কমপ্লিট করা একজন মানুষ। আমরা আজকে
তখন দেখবে কোন একজন দিয়ে প্রমোশন পেয়ে চলে যাচ্ছে, আমরা তখন কি বলি সেক্রেটারিয়েটে যাচ্ছে। তো সেই রকম জয়েন্ট সেক্রেটারি ছিলেন, সেক্রেটারিয়েটে চাকরি করা একজন উচ্চ পদস্থ প্রশাসনিক মানুষ। আর পড়াশোনাটা বড় অদ্ভুত ধরনের মানুষ ছিল জলধর বাবুর। ম্যাথমেটিক্স, ইংলিশ, বাংলা, তিনটে সাবজেক্টকে যে এভাবে কেউ আত্মস্থ করতে পারে, যদি সুবর্ণা আমাকে ওনার বায়োডাটাটা না পাঠাতো জানা যেত না। ম্যাথ এবং ইংলিশে স্বর্ণ পদক, বাংলাতে রৌপ্য পদক। ভাবতে পারছেন? অজস্র গ্রন্থ লিখে গেছেন, নামগুলো বললে অনেক সময় লাগবে। তার মধ্যে একটি গ্রন্থ পাঠানো হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। অ্যাকনলেজ করেছিলেন প্রধানমন্ত্রী দপ্তর থেকে, কৃতজ্ঞতা জানিয়ে বাড়িতে চিঠি পাঠানো হয়েছিল। এটি আমাদের বর্ধমানের একজন মানুষ, তার যে প্রজন্ম উপস্থিত রয়েছেন দেবনারায়ণ বাবু, তার সুযোগ্য পুত্র। আমি আজকে ভীষণ ভাগ্যবান, এই মানুষটিকে আমরা উচ্চারণ করতে পারছি সেই নাম। অজস্র গল্প লিখেছেন। গল্প লিখেছেন মানে কি বলুন তো, শুধু গল্প নয়, গল্প লিখছেন, নাটক লিখছে, কবিতা লিখছে। ভাবুন, অঙ্ক, ইংরেজি, বাংলা, গল্প, কবিতা, নাটক, সিভিল সার্ভিস, জয়েন্ট সেক্রেটারিয়েট, কঠিন কঠিন মেলানো মিলিয়েছেন আমাদের বর্তমানে সেই মানুষটি। তার একটি কবিতা গান হয়েছে এবং অযান্ত্রিক যে সিনেমা যারা জানেন, অযান্ত্রিক সিনেমাতে সেটা প্রয়োগ হচ্ছে। এই মানুষটির নামাঙ্কিত পুরস্কার কবিতা লেখার জন্য দেওয়া হচ্ছে দুইজনকে। একজন উপস্থিত নেই, একজন হচ্ছে রথীন পাত্র মণ্ডল। এই প্রজন্মের কবি, খুব ভালো ছোট্ট ছোট্ট কবিতাগুলো এত সুন্দর লেগে স্বতঃস্ফূর্ত, আর খুব সুন্দর সুন্দর শব্দ চয়ন করে। নতুন নতুন শব্দগুলো যেন মনে হয় এই মাত্র কোথা থেকে রথীন নিয়ে এলো। জ্যোৎস্নাটাকে লিখেছিল, আমার খুব ভালো মনে আছে। আপনারা সবাই তো কবিতা শুনছেন, আমি কিন্তু কবিতা শুনে শুনে না শব্দগুলোকে ভালোবেসে ফেলি। রথীন জ্যোৎস্না মিশ্রিত ইত্যাদি ইত্যাদি কথা। রথীন লিখলো, চাঁদ ধোয়া জলে তোমাকে স্নান করাবো। মানে এত রোমান্টিকতা। সেই রথীন আমাদের স্নেহের রথীন। আপনাদের যারা বড় আছেন আশীর্বাদ করুন এই রথীনকে, তারা সম্মানিত করছেন। এবং জলধর বাবুর সুযোগ্য পুত্র দেবনারায়ণ বাবু আগে সম্মানিত করে আমরা প্রজ্ঞা করলাম। অজিত ঘোষ স্মৃতি পুরস্কার প্রদান করা হবে অজিত ঘোষ সুদেশ নাকি। আমরা সেই সিনেমার একটা ডায়লগ করেছেন না, মানে এরা মহিলা বলে হয়তো সেটা বলা যাবে না, কিন্তু মিঠুন বলে না যে সিনেমাতে হাফ প্যান্টে শুরু, ফুল প্যান্টে গুরু। এরা সেই ফ্রক পরে শুরু আর শাড়িতে আজকে গুরু। আমি মানে 52 বছর মঞ্চে আছি, আমি টুপিটা পরে আছি বলে বুঝতে পারছেন না। যদি 15 এপ্রিল পর্যন্ত বেঁচে থাকি, 67 বছরে পদার্পণ করবো। এদের কাছে কিন্তু আমি এখনো শিখি, সত্যি বলছি শিখি। কল্লোল, সুদেশনা, এই উদ্যম মানসিক, এরা যখন সঞ্চালনা করে আমি তাকিয়ে থাকি ওরা কি বলবে। আমাকে কদিন আগে পাত্রসাহেব থেকে একটি মেয়ে সঞ্চালনা করবে, আমাকে ফোন করেছে, একটা স্ক্রিপ্ট তৈরি করে দাও তো, সঞ্চালনা স্ক্রিপ্ট হয় নাকি। এরা হচ্ছে একটা অনুষ্ঠানে গেল, দেখলো, বললো, সেখান থেকে তৈরি করলো। এটাই সুদেশ না। দাঁড়াও, তার থেকে বড় কথা কি জানো, যেটা কল্লোল সম্পর্কে বললাম, রবীন্দ্র ভবনে আজ থেকে প্রায় 15 বছর আগে রবীন্দ্র ভবনে সুদেশ নার আমি অ্যাঙ্কারিং করবো। আমি গিয়ে বললাম, সুদেশ না তুমি তো অ্যাঙ্কারিংটা আমার থেকে ভালো জানো, কিভাবে করবে একটু বলো তো। আপনি আমার থেকে বড়, আপনি যেটা বলবেন আমি সেটা মেনে নিয়ে করবো। এটা হচ্ছে এরা, এই বড়দের প্রতি ভালোবাসাটা ওদের লেভেলটা অনেক উঁচুতে নিয়ে গেছে। আর তো বেশি বলার সুযোগ নেই। তো ওর সৌভাগ্য আর আমার সৌভাগ্য, আমাদের দুজনের একটা মিল আছে। মহাশ্বেতা দেবীকে আমরা দুজনই অ্যাঙ্কারিং করেছি।
ভাবা যায় মহাশ্বেতা দেবীকে। আমি 5 জন বিদেশি শিল্পীকে অ্যাঙ্কারিং করেছি, কিন্তু আমার মনে হয় আমি যদি মহাশ্বেতা দেবীকে অ্যাঙ্কারিং করলাম সেদিনে মনে হলো আমি বোধহয় স্বর্গ ছোঁলাম, পৃথিবীতে থেকে স্বর্গ ছোঁয়ার নাম মহাশ্বেতা। কি তাই তো? শীর্ষেন্দু মুখোপাধ্যায় অ্যাঙ্কারিং করেছে, সৌমিত্র চট্টোপাধ্যায়, বাকি এখনকার শিল্পীরা তো আছে। সেই সুদেশনাকে আমরা আমাদের এরা যারা অ্যাঙ্কার, এই প্রজন্মের এই সায়ন্তী, সুবর্ণা, সৃজা ছিল, এরা মানে খুব ভালো একটা কাজ করেছে, এদের সম্মানিত করছে। ওরা বড় করল নিজেকে, ওরা ছোট হয়ে বড়কে সম্মান দিল। আমরা বলছি তোরা বড় হবি, তোরা বড় হয়েছিস। যিনি হাতে ধরে মঞ্চে পৌঁছে দিয়েছেন, সিঁড়িটা চিনিয়েছেন, মাইকটা আমার মুখের কাছে রাখলে উপস্থাপনাটা শুনতে ভালো লাগবে এটা বুঝেছেন, তিনি আর যাই হন গুরু না গুরু মা সেটা সময়ই বলবে। সুদেশনাদির হাত ধরে, আমার মন দিদির হাত ধরে আমার পর্চাটা শুরু। সুদেশনাকে বরণ করবে সায়ন্তী, তাহলে গুরু শিষ্যের মিলন। আর নবেন্দ্র আছে, ফটো দিয়ে বরণ করে নিচ্ছে। শান্তি দেবরানন্দ আসুন, একটু দেবরানন্দ করতে আসুন, সবচেয়ে সিনিয়র মানুষ। সুদেশনার মেয়ে রয়েছে সূচনা, তা আপত্তিতে খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। আমি বুঝতে পারি মধ্যে প্রথমেই কাব্য সভাকে জানাই আজকের এই কবিতা দিবস উদযাপনের মাধ্যমে আজকে এতজনকে এক জায়গায় আমাদের এক ছাদের তলায় করেছে। এটা একটা আমি বলবো বিশেষ পাওয়া ওদের, এবং আমরাও সবাই যারা আজকে এই দিনে উপস্থিত হলাম তাদের কাছেও একটা বিশেষ পাওয়া। সায়ন্তী সম্পর্কে সায়ন্তী নিজেই বললো, এবং আসলে গুরুই তো সব নয়, গুরু হয়তো পথ দেখায়, সেই পথে যে সুন্দরভাবে চলে নিজেকে তৈরি করে সেই হলো আসল শিষ্য। সেই কাজটা কিন্তু শান্তি করেছে। আমার সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে যারা এগিয়ে চলেছে তাদের অন্যতম একজন হলো শান্তি হাজরা। তো আমরা ছোটবেলা থেকে ওকে দেখে আসছি। কাব্যসভার সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর শ্যামাদার জন্য বলি, আমরা ছোটবেলা থেকে উনি আমাদের দেখেছেন, অনেক কথা বললেন, আমরা তাদের থেকে শিখলাম। আমরা তো আপনাদের দেখেই শিখেছি, তাই না? মঞ্চে কিভাবে উঠে কিভাবে মানুষকে শ্রদ্ধা করতে হয়, শ্যামাদার থেকে বেশি এটা কেউ জানে না। এত সুন্দরভাবে সঞ্চালনা দেখছেন তো, মানুষের গোড়ার কথা, ভেতরের কথা বলছেন উনি, যেগুলো কবে মানে লিখেছেন কবি চাঁদ ধোয়া জল জ্যোৎস্নাকে, সেটা মনের মধ্যে যিনি ফুটিয়ে রেখেছেন তিনি হলেন শ্যামাদা। ঠিক জায়গায় ঠিক কথাটি প্রয়োগ করতে জানেন উনি, তার জন্য একজন অবশ্যই মা এসেছে, খুব ভালো লাগছে। মা মাগো মা বললাম তোমার করে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। সত্যিকারের মানুষ হয়েছে আজকে আপনাদের গর্বের কথা। শর্মিষ্ঠা বর্তমানে শিক্ষিকা, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে। তার থেকেও বড় কথা হচ্ছে রবীন্দ্রনাথের উপরে খুব অসাধারণ কাজ করেছে শর্মিষ্ঠা। ডক্টর শর্মিষ্ঠা চক্রবর্তী পিএইচডি করেছে এমন একটি বিষয় নিয়ে, শান্তিনিকেতনে যে সমস্ত নারীরা গেছে তারা রবীন্দ্রনাথ সম্পর্কে কি বলেছে সাহিত্যে, মানে সেই রবীন্দ্রনাথকে ওই নারীদের চোখ দিয়ে তাদের অনুভূতি দিয়ে প্রকাশ করে পিএইচডিটা করেছে। পশ্চিমবঙ্গের খুব বিখ্যাত একজন রবীন্দ্র বিশেষজ্ঞ, ওর থিসিসটা দেখার পরে বলেছিল আমার হাতে এত ভালো কাজ এখনো পর্যন্ত আসে। বিষয়টি কি? বাঙালি নারীর স্মৃতিকথায় বাঙালি নারীর স্মৃতিকথায় রবীন্দ্রনাথ সাধারণ বইতে পাওয়া যাবে না, অনেক পত্র পত্রিকা বঞ্চ করে লিখে দিয়েছে। আর এই মুহূর্তে শর্মিষ্ঠা নিজেকে ভালো স্মৃতি নাটক লিখছে, অভিনয় করছে। তার থেকে বড় কথা হচ্ছে আমি ওকে মাঝে মাঝে বলি এই কাজগুলো কর, এই কাজগুলো কর।
এরকম একটি কাজ করেছে, অসাধারণ কাজ। ময়মনসিংহ গীতিকা 100 বছর পূর্ণ হয়েছে, আমি বলেছি ময়মনসিংহ গীতিকার উপর একটু কাজ করা। সে ময়মনসিংহ গীতিকাকে খনন করে এনে একটি ভালো স্ক্রিপ্ট তৈরি করেছে, মানে একটি বই তৈরি করেছে। আগামী দিনে শর্মিষ্ঠার খুব ইচ্ছা কাব্য সভা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সেই কাব্য সভা ওই বইটা যেটা ময়মনসিংহ গীতিকা সম্মিলিত ভাবে যদি বর্ধমানে উপস্থাপন করা যায়, যারা বর্ধমানের বাচিক শিল্পী আছো সবাই শর্মিষ্ঠার পাশে এসে দাঁড়িয়ে ময়মনসিংহ গীতিকাকে, কারণ ময়মনসিংহ গীতিকা সম্পর্কে আমাদের ধারণাগুলো ভাষা সেই পূর্ণাঙ্গ ময়মনসিংহ গীতিকা। আমি সুবর্ণা রয়েছে, সাহিত্য রয়েছে, বর্ধমানে যারা সামনে রয়েছে সুদেশনা, একটা মিলিত ভাবে প্রয়াস যদি সেটা করা যায় আগামী দিনে সেটা খুব ভালো হবে। আমি নরেন্দ্র, সুবর্ণা, সায়ন্তী যারা রয়েছে শর্মিষ্ঠাকে তোমাদের পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করে শুধু সহযোগিতা নয়, পথ দেখান, তাকে কি আমরা আমাদের মাঝে এইভাবে যেতে দিতে পারি না। তাই কাকু একটু অপেক্ষা করুন, সম্মাননীয় শ্রী শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয়কে আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। শর্মিষ্ঠাদি একবার আসবে আমাদের কাছে। আচ্ছা, উত্তম না, সত্যি করে সেই অর্থে আমি ভিড়টি দেখিনি যখন আমি হল বুক করেছিলাম যে 9টাতে হল ছেড়ে দিতে হয়। হ্যাঁ, এটা আমার সত্যি জানা ছিল না। আপনাদের বা মে মাস ওইটার উৎসব আমরা সারাদিন ব্যাপী করবো, এখানেই করবো সম্ভব হলে। আসুন আজকে আমরা নিজেরা পরিচয় করে নিই। প্রথমেই আমাদের মাঝে আমরা অত্যন্ত ক্ষমাপ্রার্থী মধুচন্দ্রাদি অনেকক্ষণ অপেক্ষা করছেন। মধুচন্দ্রাদিকে একবার ডেকে দিচ্ছি, ডেকে নেব। তার হাতে আমাদের আজকের স্মারক তুলে দিয়েছেন সুবর্ণাদি। সুবর্ণাদি তার হাতে স্মারক তুলে দিচ্ছেন। হ্যাঁ, বৌদি প্রোগ্রাম ছেড়ে দিয়ে কলকাতা থেকে এসছে আমাদের সাথে থাকবে বলে। যাই হোক, আজকে মানে কবিতা শোনা হলো না, তবে শুনবো। আমরা মধুচন্দ্রাদিকে সম্মানিত করে আনন্দিত হলাম, দুঃখিত হলাম তার উপস্থাপনা শুনতে না পাওয়ার জন্য। তোমরা নিজেদের পরিচয় বলে দাও। অস্মিতা চক্রবর্তী, দেবশ্রুতি বিশ্বাস, সম্মুখপ্রিয়া দান, রূপায়ণ পাল। আমি অনিশ পাঠক। আমরা উদ্যোক্তাকে করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এখানে শুভ্রা রয়েছে, সঞ্চালনার জগতের সেই প্রথম দিকের নাম যাদেরকে দেখে আমরা ধীরে ধীরে বেড়ে উঠেছি। উদ্যোক্তাকে আমরা উত্তরীয় পড়িয়ে আমাদের কাছে বরণ করে নিচ্ছি। শুভেচ্ছা স্মারক তুলে দিলাম। কবিতায় কোলাহলে জীবন দুর্নিবার হোক, কবিতায় কোলাহলে জীবন শান্ত। কারণকে থামিয়ে দিয়ে নিজেরা রিহার্সাল করে সেই ঋতুকালীন খুদেদের হাতেও আমরা স্মারক তুলে দেব। ঋতুকালীন দুই খুদে শিল্পীর হাতে স্মারক তুলে দেবে। তাদেরই পথ দেখাচ্ছে কবিতায় কবিতায় সুবর্ণা বিশ্বাস মহাশয়া। তিনি তাদের হাতে তুলে দিচ্ছেন স্মারক।
সাম্যবাচিক সংস্থাকে আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের অনুষ্ঠানে। সাম্যের অন্যরা গল্প লেখা, অনুগল্প, কবিতা সবকিছুতেই তার কলম সমান সাবলীল। তার পরিচয় সেইভাবে হয়তো করে উঠতে পারেনি, সম্পাদকমন্ত্রী অর্থাৎ কণ্ঠের পরিচয় পেয়েছি, পরবর্তীতে আশা করি কলমের পরিচয় আরো পাবো। আমরা শোভার হাতে শুভেচ্ছা স্মারক তার হাতে তুলে দিয়েছি। আসলে সবাই সবাইকে দিচ্ছি, সবাই সবার থেকে নিচ্ছি, এই চাওয়া পাওয়ার বলতে সরকারি কুমার দিদি। আচ্ছা, আমরা ভেবেছিলাম কবিতায় কথায় আমরা এই শুভেচ্ছা স্মারক তাদের হাতে তুলে দিচ্ছি। স্মারক যাদের আমাদের যারা এখনো টিফিন নেননি তারা অনুগ্রহ করে টিফিন নিয়ে যাবেন। বিশেষ শুভেচ্ছা বার্তা শুভেচ্ছা স্মারকের মাধ্যমে তার হাতে তুলে দিলেন। আর সখা হিসেবেই তাকে আমাদের মাঝে বিজ্ঞাপন দিয়েছে, তাকে রাখতে বলছে। জয়শ্রী চক্রবর্তী আরেকজন না, নবীতাদির সঙ্গে নয়, নবেন্দুর সঙ্গে হলেও হতে পারে, কিন্তু সেই দলের নবেন্দুর আর হবে না। শুরু হয় মানে আমি গিয়ে পৌঁছাই, যার স্কুটির হর্নে রিহার্সাল শেষ হয়, মানে আমি স্কুটিতে উঠে বাড়ি যাই, সেই তাকে সুবর্ণাদির বাড়িতে যখন রিহার্সাল হয় সুবর্ণাদি একটু শুরুতে স্মারক দিয়ে একটু নবেন্দু, সুবর্ণাদি, কমলেন্দু বাবু সবাই চলে আসুন। বিনোদটা কিন্তু মাঝে মাঝে তার বিনোদন দেওয়ার ক্ষমতাকে একটু মানে সংক্ষিপ্ত করে ফেলেন, দিয়ে সেই বিনোদ খাতার মতো অ্যাংরি লোক হয়ে যান। তবুও বিনোদটাকে একবার আমাদের মাঝে ডাক, এটা ধারাই আছে সংরক্ষিত, তাই সবাই একটু মনে করে নিয়ে যাবেন। বিনোদা এবং শব্দ প্রথমের ভাই শুভেন্দু ভাই, এদেরকে আমরা বর্ণন করে নিলাম কাব্য শাখার পক্ষ থেকে, একটু মানে যাতে আমাদেরকে পরবর্তী জানার একটা সুযোগ দেওয়া হয়। আমাদের বৃত্তটা তার ব্যাসার্ধ বাড়াতে বাড়াতে এগিয়ে চলেছে, তাই সবার জন্য একটা চিয়ার আপ করবার জন্য সম্মাননীয় শ্রী কমলেন্দু পাল মহাশয়কে বলবো একটা চিয়ারিং বার্তা দিন এবং আমাদের হাতে পেমেন্টটা তুলে দিন, যেতেই নাম। দায়িত্ব পেলাম কাব্য শাখার এই যে অনুষ্ঠান, ভালো মন্দ সব মিলিয়ে প্রথম একটি অনুষ্ঠান হলো। এর পিছনে যারা ছিলেন তাদেরও সম্মানিত দেওয়া দরকার। হ্যাঁ, তো আমাদের স্মরণিকা আমি এক এক করে দিচ্ছি। আমি বলছি সাহেবকে হাজার কাছে অনুরোধ করছি। আমাদের এই বৃহৎ কর্মকাণ্ডের যে দু একজন আছে তাদের মধ্যে একজন হাততালি হয়ে যায়। এরপরে আমি যাচ্ছি আমাদের আরেক কি বলবো নন্দিতা দাস, তার জন্য একবার করতালি হয়ে যায়। এরা প্রচন্ড সময় দেয় এই অনুষ্ঠানগুলো সাকসেস করার জন্য, ধন্যবাদ। আর আমরা যেখানে করি আমাদের নির্দিষ্ট কোনো রিহার্সাল রুম নেই, সবসময় যে কথাটা খুলে রেখে দেয় যে বসে আছেন, সবসময় সহযোগিতা করেছে আমাদের। তো এবং তার লেখা অ্যারেঞ্জ করা বিরাট অবদান, তাকেও আমরা সম্মান জানাচ্ছি। সুবর্ণা বিশ্বাস করে করা যাবে, ধন্যবাদ। আছে একদম নেপথ্যে আরো কাজ করে যায় বর্তমানে আমাদের হিসাব রক্ষক। এই সমস্ত অনুষ্ঠানে সংগ্রহ করা, হিসাব রাখাটা কঠিন কাজ।
সেটা তো আছেই। আবার ওখানে রসিকপুরের রীতিতে তো আমাকে বলছে ওই মনের কবিতাটা পড়লেন ওনার টাকাটা পায়নি। যাই হোক, আর কেউ তো নেই এখন এখানে, আছে কেউ? আর আমরা তাহলে আজকে বিজ্ঞাপন দিয়ে অন্তত এই প্রশ্নটি পাবলিশ করতে সহায়তা করেছেন। তারা হলেন থিঙ্ক অর্গানিক, থিঙ্ক অরূপিয়া। তাদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা স্মারক তুলে নেবেন, হাতে তুলে নেব, সুবর্ণা বিশ্বাসের হাতে তুলে নেব। থিঙ্ক অরূপিয়ার পক্ষ থেকে সুবর্ণা বিশ্বাস তাদের স্মারক গ্রহণ করছেন, সময় পাঠিয়ে দেবেন তাদের কাছে। কৃষ্ণকলির পক্ষ থেকে যারা বিজ্ঞাপন দিয়েছিলেন তাদের কাছেও আমরা পাঠিয়ে দেব শুভেচ্ছা স্মারক। বর্ধমান ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি তারা আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকেও আমরা স্মারক পাঠিয়ে দেব। বঙ্গজন প্রকাশন বিভিন্ন কবি বন্ধু বাচিক শিল্পীদেরকে অনুরোধ করছি, কেউ যদি কলম ধরেন তাহলে বঙ্গজন প্রকাশনের হাত ধরে আপনাদের লেখা প্রকাশিত করতে পারেন। শ্রী অরবিন্দ চট্টোপাধ্যায় এমিনেন্ট ফ্লুইডিস্ট, বাঁশির সুরে যারা আমাদেরকে মন মাতিয়ে দেয় সেরকম একজন মানুষ আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং এর আগে ঘোষণা করেছি শঙ্করিতা বিশ্বাস, তার হয়ে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেছেন তার বাবা। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম এবং কথা দিয়ে গেলাম আগামী বৈশাখ মাস হিসেবে এপ্রিল হতে পারে, মে হতে পারে, আমরা আবার